অফিসের সহকর্মীদের সুন্দরী বউ দেখে আমার হিংসে হতো। সেই দিন সন্ধ্যায় এক অনুষ্ঠানে যাওয়ার আগে মেজাজ হারিয়ে স্ত্রীকে বলেই ফেললাম, তোমার মতো সাধারণ চেহারা মেয়েকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে, একদম রস কষেন। তোমাকে সাথে নিয়ে গেলে সবার সামনে আমার প্রেস্টিজ নষ্ট হয়। আমার এই কথা শুনে ও একটুও তর্ক করেনি, শুধু হাত থেকে শাড়িটা নামিয়ে রেখে বলল, তুমি একাই যাও, আমি ঘরে থাকি বাচ্চাদের নিয়ে। পুরো অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে দেখি ওই এক কোণে বসে আছে, ছোট্ট ছেলের কোলে নিয়ে বসে আছে। আর বড় মেয়েটা 6 বছর, সে সোফায় শুয়ে আছে। অনুষ্ঠান থেকে আসতেই সময় বড় মেয়ের জন্য হোটেল থেকে 2 প্যাক বিরিয়ানি নিয়ে আসছিল। মেয়েটা তার মেয়ের গায়ের রং পেয়েছে শ্যামলা, তাও সে আমার কাছে ভীষণ প্রিয়। আমি আমার মেয়েকে আমার ছোটবেলা থেকেই ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তার কাছ থেকে বাবা ডাক শুনলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। মেয়েকে তুলে বিরিয়ানি খাওয়ালাম, ছোট্ট ছেলের জন্য রাখলাম একটু, তার বয়স 2 বছর। কিন্তু আমার স্ত্রীর জন্য কিছু রাখলাম না। তার এই চেহারা আমার আর ভালো লাগে না। কেমন যেন টাকা নিয়ে বিয়ে করতে গেলাম, কিন্তু আমার স্ত্রী আমাকে প্রচুর ভালোবাসে। হাত মুখ ধুয়ে এসে সোফায় বসতেই বড় মেয়েটা আধো আধো গলায় বলে উঠল, বাবা তুমি এসেছো, আমার জন্য বিরিয়ানি এনেছো? আমি মুচকি হেসে ওকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ মা, তোমার জন্যই তো এনেছি, ওঠো খেয়ে নাও। মেয়েটা আনন্দ নিয়ে খেতে বসলো, কিন্তু আমার স্ত্রী রোকেয়া তখনও ঘরের কোণে বসে ছোট্ট ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। ওর মুখে কোনো একটু টু শব্দ নেই। আমার কথা হয়তো ওর বুকে খুব লেগেছে, কিন্তু ওর সে শান্ত চেহারা দেখে আমার উল্টো আরো বিরক্ত লাগছিল। রূপ নয়, সাজগোজে কোনো ঢং নাই, একটা ধাবড়া সাধারণ চেহারা নিয়ে সারাদিন ঘরে পড়ে থাকে। অথচ অফিসে আমাদের ছাড় এবং সহকর্মীদের বউকে দেখলে চোখ জুড়ে যায়। ফর্সা ত্বক, সুন্দর জামা কাপড়, কত চটপটে কথা বলা, তাদের পাশে আমার এই স্ত্রী যেন একদমই বেমানান। বিয়ের সময় ওর বাবার বাড়ি থেকে বেশ কিছু টাকা আর গহনা দিয়েছিল বলে লোভে পড়ে বিয়েটা করেছিলাম। তখন ভেবেছিলাম টাকা থাকলে সব হবে, কিন্তু এখন বুঝি একটা সুন্দরী বউ পাশে না থাকলে পুরুষের সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো যায় না। খাওয়া শেষ করে মেয়েটা আমার কোলে ঘেঁষে ঘুমিয়ে পড়ল। আমি ওকে বিছানায় শুইয়ে দিলাম। রোকেয়া তখনও ছেলেটাকে কোলে নিয়ে চুপচাপ বসে আছে। আমি ঘরে গিয়ে ঘড়ির দিকে তাকালাম। রাত তখন প্রায় 11:30। রান্নাঘর সম্পূর্ণ অন্ধকার, চুলাও ধরানো হয়নি। বোঝাই যাচ্ছে রাগটাও আর মাথায় চড়ে বসলো। আমি গলার আওয়াজে একটু চড়িয়েই বললাম, কি ব্যাপার, রাতের খাবার কিছু রান্না করনি? আমি হোটেল থেকে এনেছি ঠিক আছে, কিন্তু তোমার তো নিজস্ব দায়িত্ব বলতে কিছু থাকা দরকার। শুধু কোণে বসে থাকলেই তো সংসার চলে না। রোকে আস্তে করে মাথা তুলে আমার দিকেই তাকালো। ওর চোখে জল ছিল না, অন্ধকারে ঠিক বোঝা গেল না। ও খুব নিচু গলায় বলল, দুপুরে যাচ্ছিল তাতেই হয়ে যেত। তোমার তো অনুষ্ঠানের থেকে খেয়ে আসার কথা ছিল, আমার বাচ্চাদের কথা ভেবে কিছুই রাঁধিনি। বিরিয়ানি তো এনেছেই, আমি এনেছি বলেই তো বেঁচে গেলে, নইলে তো বাচ্চারাও না খেয়ে ঘুমিয়ে থাকতো। আমি বিরক্ত হয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। শার্টের বোতাম খুলতে খুলতে আর চোখে রোকেয়ার দিকে তাকালাম। তোমার মতো মেয়েকে কেন যে ঘরে এনেছিলাম? আমি বিড়বিড় করে বললাম, আজ অনুষ্ঠানের সবাই কত সুন্দর করে বউ নিয়ে এসেছিল, আর আমি বউ নিয়ে গেলে লোকে হাসাহাসি করতো, আমার পেস্টিসের 12টা বাজতো। কথাগুলো শুনে রোকে এবারও কোনো প্রতিবাদ করলো না। ও ছেলেটাকে কাঁথা জড়িয়ে বিছানায় শুয়ে পড়লো। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আমার দিকেই এলো। ওর চড়াফেরা কোনো তাড়াহুড়া নেই, কোনো রাগ বা ক্ষোভ ও বহিঃপ্রকাশও নেই, একদম শান্ত, যেন ওই সব কথাও অভ্যস্ত হয়ে গেছে। ও আমার সামনে এসে দাঁড়িয়ে টেবিল থেকে আমার ঘড়ি আর মানিব্যাগটা তুলে নিয়ে ঠিক জায়গায় গুছিয়ে রাখলো। তারপর বললো, তোমার গায়ের জামাটা খুলে দাও, ধুয়ে দেবো। আর কাল সকালে তো অফিস জলদি যেতে হবে, আমি টিফিন তৈরি করে রাখবো। ওর এই সহজ কথাগুলো আমাকে আরো বেশি অচেনা, আরো অদ্ভুত শোনালো। কোনো মেজাজ দেখায় না, কোনো গালমন্দ করলো না, উল্টো আমারই খেয়াল রাখছে, কিন্তু আমার মন তাতেও গলো না। মনে হচ্ছিল এই ভালোবাসার যত্ন সবই তো সাধারণ, কিন্তু সুন্দর চেহারা কই? একটা পুরুষের মন ভাড়তে গেলে যে
রূপের প্রয়োজন তা তো ওর মধ্যে বিন্দুমাত্র নেই। আমি বিছানায় গিয়ে গা এলিয়ে দিলাম। রোকেয়া লাইটটা নিভিয়ে দিয়ে ঘরের কোণে ফ্যান নিচে দিয়ে নিজের জন্য একটা পাতলা কাঁথা পাতলো। ও সবসময় মেঝেতেই শুতে পছন্দ করে, বিশেষ করে যখন আমি রাগ করে থাকি। অন্ধকারের সিলিংয়ের দিকে তাকিয়ে আমি ভাবতে লাগলাম আমার জীবনের কথা। চাকরি করি, মোটামুটি ভালোই মাইনে পাই, তবে চাকরিটাও রোকেয়ার বাবার টাকা দিয়েই নিয়েছিলাম। কিন্তু বাড়ি ফিরলেই একটা বিষণ্ণতা আমাকে চেপে ধরে। আমার সব সহকর্মীরা বউ নিয়ে উইল এন্ড ঘুরতে যায়, ছবি তোলে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আর আমি রোকেয়াকে নিয়ে কোথাও যেতে আমার লজ্জা করে। লোকে হয়তো ভাববে আমি টাকার লোভে একটা কালো রূপহীন মেয়েকে ঘরে এনেছি। কথাটা সত্যি হলেও শুনতে তো ভালো লাগে না। হঠাৎ অন্ধকারের মধ্যে রোকেয়া আস্তে করে শ্বাস পেল, শব্দ শোনালো। ও হয়তো ঘুমানোর চেষ্টা করছে কিংবা চুপচাপ কাঁদছে। আমার মনের এক কোণে সামান্য অপরাধবোধ উকি মারলেও পরক্ষণে অহংকার আর হিংসে সেটাকে চাপিয়ে দিল। আমার মতো পুরুষ পাশে একটা রূপসী মেয়ে মানায়, এ রোকেয়া নয়। সকাল ৮টা বাজে। রোকেয়া যথারীতি খুব ভোরেই উঠে সব রান্নাবান্না শেষ করে আমার জন্য টিফিন গুছিয়ে রেখেছে। টেবিলে এসে বসতে ওই এক গ্লাস পানি আর একটা প্লেট নাস্তা এনে সামনে দিল। প্রতিদিনের মতোই আজও আমি ওর দিকে চুল খুলে তাকালাম। একদম দয়া ভরা ভাবে নাস্তা শেষ করে জামাটা গায়ে গলিয়ে নিলাম। আস্তে করে ও আমার প্রতি একটা রাগও করলো না। যখন শরীরে খুব ক্ষুধা থাকে, একটা মেয়েকে কাছে পাওয়ার ইচ্ছে হয়, তখন এই রোকেয়াকেই অন্ধকারের মধ্যে ওকে কাছে টেনে নেই। কাজ মিটে গেলে আবার আগের মতোই দূরে ঠেলে দেই। আমার মেজাজ গরম থাকলেও ও এসে রাত মাঝে শুয়ে থাকে। আমি একবারও বলি না যে বিছানায় এসে শোও। ও যেন আমার কাছে শুধু একটা প্রয়োজন, এর বেশি কিছু না। আজ সকালে হঠাৎ মনে হলো ও আমার সংসারে প্রতিবিন্দু আকর্ষণ নয়, কেবল দুটি বাচ্চার মুখের দিকে তাকিয়ে টিকে আছি। বিশেষ করে আমার 6 বছরের মেয়েটার দিকে তাকাই। ও যদি না থাকতো, ওর 2 বছরের ছেলেটা যদি না থাকতো, আমি হয়তো রোকেয়াকে ছেড়ে এই বাড়ি থেকে কোনো একদিন উধাও হয়ে যেতাম। দূরে কোথাও গিয়ে একদম নতুন করে জীবনটা শুরু করতাম। কিন্তু মেয়েটা একটা বাবার ডাক শুনলেই বুকের ভেতর কেমন যেন করে ওঠে। তাই ইচ্ছে থাকলেও কোনোদিন পালিয়ে যেতে পারি না। অফিসে যাওয়ার সময় রোকেয়া হঠাৎ দরজার কাছে এসে খুব সাবধানে বলল, আজকে কিন্তু বাবা আসবে, দুপুরে খাওয়া দাওয়া আমাদের এখানেই করবে। কথাটা শুনে মেজাজটা গরম হয়ে গেল, তবে মুখ ফুটে কিছু বললাম না। 3-4 মাস পর পরই আমার শ্বশুরমশাই আমাদের বাসায় আসে। ধনী মানুষ, মেয়ে বলতে ওই একটাই। তাই যখনই আসে হাত ভর্তি করে দামি দামি ফলমূল, বাচ্চাদের জন্য নানান রকমের পোশাক, আর আমার জন্য ব্রেসলেটের ঘড়ি বা জামা নিয়ে আসেন। না করার উপায়ও নেই। আজকে এই শহরে বুকে দাঁড়িয়ে যে চাকরিটা আমি করছি সেটা সম্পূর্ণ আমার শ্বশুরের টাকা পাওয়ার। বিয়েতে পাওয়া টাকা, আরও ওনার পা চেটে সুপারি না পেলেও আজ হয়তো আমি গ্রামের কাদায় পানিতে পড়ে থাকতাম। না হয় মধ্যপ্রচারে কোনো দেশে গিয়ে প্রবাস খাটতাম। আমার এই তথাকথিত প্রেস্টিজ পুরোটাই ওনার দয়ায় তৈরি। সবচেয়ে অবাক লাগে রোকেয়ার আচরণ দেখে। আমি ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করি, অথচ আজ পর্যন্ত ওর বাবার কাছে আমার নামে একটা ছোট্ট অভিযোগও করেনি। শ্বশুরমশাই যখন নিজে জিজ্ঞেস করে, মা সাহেদ তোর খেয়াল রাখে তো? রোকেয়া তখন আমার দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ বাবা, তোমার জামাই আমার অনেক খেয়াল রাখে। আজ পর্যন্ত আমার একটা কথার ওপরও উচ্চারণ করার কথা বলেনি। দিনের পর দিন আমি ওকে অসম্মান করে যাচ্ছি, অবহেলা করছি, তাও ও নিজ মুখে আমার সব সেবা করে যাচ্ছে। অফিস থেকে দুপুরবেলা ছুটি নিয়ে বাসায় ফিরলাম, কারণ শ্বশুর এসেছিল। আমাকে তো আদর্শ জামাইয়ের রূপ ধারণ করতে হবে। বাসায় ঢুকে দেখি শ্বশুরমশাই বসে আছেন, কোলে আমার ছোট্ট ছেলেটা, আর রোকেয়া রান্নাঘর থেকে বড়টি হাতে করে নানান পদের নাস্তা নিয়ে আসছেন। আমাকে দেখে শ্বশুরমশাই হেসে উঠলেন, এসো শাহেদ এসো, তোমার কথাই জিজ্ঞেস করছিলাম। রোকেয়া বলছিল তুমি নাকি ইদানিং কাজে খুব চাপে আছো। আমি মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে বললাম, হ্যাঁ বাবা, একটু কাজের চাপ যাচ্ছে, তবে আপনি আসবেন শুনে চলে এলাম। কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু তুমি তো রোকেয়ার শরীরটার দিকে খেয়াল রাখছো না। মেয়েটা কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছে। শ্বশুরমশাই কথাটা বলতেই আমার বুকের ভেতর কেমন করে উঠলো। আমি রোকেয়ার দিকে তাকালাম, ওর চোখ নিচু করে প্লেটটার টেবিলে সাজাচ্ছিল। আমি নাটক করার জন্য ওর কাছে এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখলাম। খুব মায়া দেখিয়ে বললাম, আমি তো কত বলি একটু নিজের যত্ন নাও, খাওয়া দাওয়া করো, কিন্তু ও কি আমার কথা শোনে বাবা? সারাদিন শুধু আপনার নাতা-নাতনি নিয়েই পড়ে থাকে। আমার হাতে ছোঁয়া রোকেয়ার একটু কেঁপে উঠল। ও আমার দিকে তাকালো, কিন্তু ওর চোখে কোনো আলো ছিল না, একদম শান্ত, একজোড়া বিষণ্ণ চোখ। ও খুব আস্তে বলল, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে এসো, খাবার বেড়ে দিচ্ছি। দুপুরে খাবার টেবিলে বসে শ্বশুরমশাই নানান পদের মাছ আর মাংস রান্নার প্রশংসা করতে লাগলেন। রোকেয়া প্রশংসা যেমন পছন্দের ইলিশ মাছটা নিজের দাঁড়িয়ে রান্না করেছেন শাহেদ। ও বলেছিল তুমি নাকি কয়েকদিন ধরে ইলিশ খেতে চাইছিলে। আমি একটা লোকমা মুখে তুলে নিয়ে মনে মনে ভাবলাম, আসলেই তো, কাল রাতের কথায় কথায় বলেছিলাম রান্নাঘরে কিছু নাই, আর ও আজই আমার জন্য এতগুলো সব ব্যবস্থা করলেন। কিন্তু পরক্ষণে আমার ভেতরে
সেই অহংকার আর হিংস্রতার চাঙ্গা হয়ে উঠল। সুন্দর চেহারার অভাব কি শুধুই ভালো রান্না দিয়ে মেটানো যায়? অফিসে সেই বস নিজের সুন্দর বউকে নিয়ে গল্প করে, তখন তো রান্না দিয়ে সেই লজ্জা ঢাকা যায় না। মেয়েটা এসে আমার কোলে বসলো। আমি বিরিয়ানির গল্প করতে কথা ভুলে গিয়ে ওকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলাম। রোকেয়া আড়াল থেকে আমাকে দেখছিল। শ্বশুরমশাই রোকেয়ার দিকে তাকিয়ে বলেন, মা তুইও বসে পড়, জামাইয়ের পাশে বসে খা। রোকেয়া মাথা নেড়ে বলল, না বাবা, তোমরা খাও, আমি পরে খাবো। আমি তখন একটুও ঢং করে বসলাম। আরও এসো না রোকেয়া, তুমি না বসলে আমার খাওয়া হয় নাকি? আমার এই অভিনয় দেখে রোকেয়া একটু দীর্ঘশ্বাস ফেলল। ও নিঃশব্দে আমার পাশে এসে বসলো, কিন্তু একটা খাবারও নিজের মুখে তুললো না, কেবল আমাকে আর ওর বাবাকে পরিবেশন করে যেতে লাগলো। বিকেলে শ্বশুরমশাই চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। উনি আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলেন, শাহেদ, এই সমস্যা কিছু টাকা রাখো, সামনে বাচ্চাদের স্কুলের ফি আছে, আর রোকেয়ার জন্য কয়েকটা ভালো ভালো শাড়ি কিনে দিও। ও তো নিজের জন্য কিছুই কিনতে চায় না। টাকাটা হাতে নিয়ে আমার লোভী মনটা একটু খুশি হলেও অহংকার আবার মাথায় চেপে বসলো। শ্বশুর চলে যাওয়ার পর দরজায় সিটকেনি তুলে দিয়ে আমার মুখের হাসিটা এক মুহূর্তে হাওয়া মিলিয়ে গেল। রোকেয়া তখন ঘর পরিষ্কার করছিল। আমি খামটা পকেটে পুরে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ও আমার দিকে তাকাতে আমি খুব ঠান্ডা গলায় বললাম, বাবার সামনে খুব ভালো মেয়ে সাজা হচ্ছিল তাই না? দরদ দেখিয়ে বললে, ইলিশ মাছ রান্না করেছি। সব নাটক করে আমাকে গোলানো যাবে না রোকেয়া। রোকেয়া মাথা নিচু করেই রইল। আমি ওর দিকে এক ধাপ এগিয়ে গিয়ে বললাম, টাকা আর গহনা দিয়েই আমার জীবনটা তো শেষ করেছো। এখন তোমার বাবা এসে আমাকে দয়ার টাকা দিয়ে যায়, আর আমি তোমার সাথে ভালো থাকার অভিনয় করি। আমার নিজের ওপরও ঘৃণা হয় জানো। রোকেয়া আস্তে করে মুখে তুলে আমার দিকে তাকিয়ে ওর চোখ দুটো জলে থই থই করছিল, কিন্তু এক ফোঁটা জলও গড়িয়ে পড়লো না। ও খুব নিচু ও থমথমে গলায় বলল, আমার বাবা তোমাকে দয়া করতে আসে নাই, উনি ওনার মেয়েকে ভালোবেসে বলে আসেন। আর আমি অভিনয় করি না, তোমাকে সততার সাথে নিজের স্বামী মানি। কিন্তু তুমি যদি চাও আমি বাবাকে সব সত্যি বলে দিই, তুমি চাও সেটাই হোক। রোকেয়া মুখে এই প্রথম এমন একটা কথা শুনে আমি চমকে উঠলাম। ওর শান্ত চোখের দিকে তাকিয়ে হঠাৎ আমার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গেল। রোকেয়া মুখের এমন স্পষ্ট আর শক্ত কথায় আমি এর আগে কখনো শুনিনি। চোখের কোণে পানি টলমল করলেও কণ্ঠটা কেমন যেন পাথরের মতো শক্ত শোনালো। কয়েক সেকেন্ডের জন্য আমি সত্যি চমকে গেলাম, কিন্তু আমার ভেতরে পুরুষীয় অহংকার সেটা মানতে চাইলো না। আমি নিজেকে সামলে নিয়ে চোখে মুখে শক্ত করে বললাম, এই একদম বেশি বোঝার চেষ্টা করব না বলে দিলাম। নিজের সীমানা পেরিয়ে দরকার নাই, যাও গিয়ে বাচ্চাদের সামলাও। কথাটা বলেই আমি ওর সামনে থেকে এক প্রকার হনহন করে সরে আসলাম। নিজের ঘরে ঢুকে মনে মনে ভাবলাম, রোকেয়া ভয় দেখানোর চেষ্টা করছে মাত্র। ও জীবনেও বাবাকে আমার বিরুদ্ধে কিছু বলবে না, কারণ আমি ভালো করে জানি মেয়েটা আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সেই ভালোবাসাকে পুঁজি করেই তো এত বছর ধরে ওর ওপর অন্যায় করে আসছি। অথচ ওর কোনো রাগান্বিত বিরক্ত নেই। তবে যতই ভালোবাসুক না কেন, ওর এই কালচে সাধারণ চেহারাটা দেখলে আমার মেজাজ এমনিতেই খারাপ হয়ে যায়। চোখ জুড়ানো রূপ না থাকলেও আবার কিসের ভালোবাসা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি শ্বশুর মশাইয়ের দেওয়ালের উপহারের বক্সটা ড্রেসিং টেবিলের উপর রাখা। বক্সটা খুলতে চোখ দুটো চকচক করে উঠলো। ভেতরে ব্র্যান্ডের একটা রাজকীয় ঘড়ি, কালো চশমার বেল, তার সোনালি ডায়াল দেখেই বোঝা যায় প্রচুর দামি। ঘড়িটা হাতে পেয়ে আয়নায় নিজের হাতটা ঘুরিয়ে ঘোরাতে দেখলাম। মনে মনে ভাবলাম, হ্যাঁ, এই ঘড়িটা আমার হাতে বেশ মানিয়েছে। আমার মতো একটা মানুষের হাতে তো এমনই রাজকীয় জিনিস থাকা দরকার। তাড়াহুড়ি করে তৈরি হয়ে অফিসে রওনা হলাম। রোকেয়া প্রতিদিনের মতোই আজও টিফিনের বক্সটা আমার হাতেই তুলে দিল, সাথে পানির বোতল। আমি বরাবরের মতোই কোনো কথা না বলে দয়া দায়সারাভাবে টিফিনটা নিয়ে বের হয়ে গেলাম। অফিসে গিয়ে নিজের ডেস্কে বসতে পাশের টেবিলে রফিক ভাই বলল, শাহেদ শুনেছো, আমাদের সেকশনে আজ নতুন একজন কলিগ জয়েন করবে, তোমার পাশে খালি চেয়ারটাতে বসবে। আমি সাধারণভাবে মাথা নাড়ালাম, কিন্তু ঠিক সকাল 10টায় যখন নতুন কলিগ অফিসে পা রাখলো, পুরো অফিসে পরিবেশটা যেন বদলে গেল। ধবধবে ফর্সা ত্বক, চেহারায় হালকা কাজল, পরিপাটি করে পরা একটা হালকা রঙের শাড়ি, আর মুখে লেগে থাকা হালকা হাসি। বয়স আনুমানিক 30 থেকে 32 হবে, কিন্তু দেখে মনে হয় সর্বোত্তম 25 পার করেছে। ডেস্কে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে খুব মিষ্টি হেসে বলল, হ্যালো, আমি সুমাইয়া, আজ থেকে আপনার পাশের টেবিলে বসছি। আশা করি একসাথে ভালো কাজ করতে পারবো। আমি কয়েক সেকেন্ড ওর ফর্সা হাতের দিকে তাকিয়ে রইলাম। হাত মিলিয়ে বললাম, আমি শাহেদ, ওয়েলকাম টু আওয়ার টিম। সুমাইয়া ওর ডেস্কে গুছিয়ে বসে কাজ করতে শুরু করলো। কাজের ফাঁকে ফাঁকে ও কত সুন্দর করে কথা বলছিল। ওর গায়ের পারফিউমের হালকা ঘ্রাণ পুরো জায়গাটাকে মাতিয়ে রেখেছিল। আমি বারবার আর চোখে ওর দিকে তাকাচ্ছিলাম আর নিজের মনকে বোঝাচ্ছিলাম, পুরুষ মানুষের জীবন তো এমন একজন নারীর পাশে সার্থক। কি সুন্দর ডল পুতুলের মতো রূপ, কি চমৎকার কথা বলার স্টাইল। অফিসে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে এমন একটা মেয়েকে পাশে নিয়ে দাঁড়ালে সমাজের নিজের
প্রেস্টিজ কোথায় গিয়ে ঠেকবে তা ভালোভাবেই আমার রোম্যান্স হচ্ছিল। মনে মনে রোকেয়ার সাথে সুমাইয়ার তুলনা শুরু করে দিলাম। কোথায় রোকেয়ার সেই তেতলি চিরে চুল, সাধারণ ছুটি শাড়ি আর ধাবড়া চেহারা, আর কোথায় এই সুমাইয়া? এমন একটি মেয়ে যদি আমার বউ হতো তবে আমার এই সাধারণ জীবন আর কোনো চাওয়া থাকতো না। জীবনটা একদম পরিপূর্ণ হয়ে যেত। দুপুরে খাবারের বিরতিতে আমরা কয়েকজন একসঙ্গে চা খেতে নিয়ে নামলাম। সুমাইয়াও আমাদের সাথে যোগ দিল। চায়ের দোকানে টুকটাক গল্পর মাঝে কথার প্রসঙ্গ জানতে পারলাম সুমাইয়া একা থাকে। রফিক ভাই কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলো, সুমাইয়া ম্যাডাম, আপনার হাজবেন্ড কি করেন? সুমাইয়া খুব স্বাভাবিকভাবে চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, আমার ডিভোর্স হয়ে গেছে 2 বছর আগে। আসলেই মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হয়নি, তাই আলাদা হয়ে যাওয়াই ভালো মনে করেছি। এখন একাই বেশ ভালো আছি, নিজের মতো করে বাসছি। ডিভোর্স শব্দটা শোনার পর আমার বুকের ভেতর কেমন যেন একটা আলো জ্বলে উঠলো। মনকে এক কোণে সুপ্ত থাকা শয়তানে যেন এক লাফে জেগে উঠলো। সুমাইয়া সিঙ্গেল, ওর সাথে পাশে কেউ নেই। বিকেলের দিকে কাজ শেষ করে যখন বের হলাম, সুমাইয়াও ব্যাগ গোছাতে গোছাতে হাত ঘড়ির দিকে তাকালো। হঠাৎ আমার হাতের দিকে চোখ পড়তেও হেসে বলল, ওয়াও শাহেদ, আপনার ঘড়িটা তো দারুণ। এটা তো বেশ দামি কালেকশন। আপনার টেস্ট তো বেশ ভালোই দেখতে পাচ্ছি। আমি খুব গর্বে হাসি ফুটিয়ে বললাম, থ্যাঙ্কস। আমার সব জিনিসে একটু আলাদা পছন্দ। নিজের মনের ভেতরে একটু অদ্ভুত অহংকার কাজ করতে লাগলো। মনে মনে ভাবলাম, শ্বশুর টাকা দিয়েছে বলেই তো আজ সময়ের মতো রূপসী মেয়ে আমার প্রশংসার পঞ্চমুখ। বাসায় ফেরার পথে পুরোটা রাস্তা আমি শুধু সুমাইয়ার চেহারার কথাই ভাবতে লাগলাম। ওর চটপটে কথা, ওর হাসি, ওর গায়ের সুন্দর ঘ্রাণ, সবকিছু আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। বাসায় ঢুকে দরজা খুলতে সামনে দাঁড়িয়ে থাকা রোকেয়াকে দেখে মনটা মুহূর্তের মধ্যে বিষিয়ে উঠল। সারাদিনের কাজের পর ওর চেহারা আরও মলিন আর পরিশ্রমিক ক্লান্তি লাগছিল। চুলগুলো খোপা করে বাঁধা, কপালে ঘামের বিন্দু। ও আমার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, হাত মুখ ধুয়ে চা করে দিচ্ছি। আমি বিরক্ত হয়ে ব্যাগটা ওর দিকে ছুড়ে দেওয়ার মতো করে দিয়ে বললাম, আমার চা লাগবে না। তোমার এই ঘামের ভেজা চেহারা নিয়ে আমার সামনে ঘুর করো না তো, দেখতেও ভালো লাগে না। রোকেয়া কিছু বলল না, শুধু ব্যাগটা নিয়ে নিঃশব্দে টেবিলের উপর রাখলো। রান্নাঘর থেকে আমার 6 বছরের মেয়েটা দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরলো। বাবা, আজ আমার একজন জন্য কি এনেছো? মেয়েকে দেখে আমার সব বিরক্তি এক মুহূর্তে গায়েব হয়ে গেল। আমি ওকে কোলে তুলে নিয়ে গায়ে চুমু দিয়ে বললাম, আজ তো কিছু আনতে পারিনি মা, কাল তোমার জন্য অনেক মজার জিনিস নিয়ে আসবো। পরের দিন সকাল থেকেই আমার যেন অফিসে যাওয়া তার সই ছিল না। রোকেয়া যখন টিফিন গুছিয়ে দিচ্ছিল, আমি ওর দিকে একবারও না তাকিয়ে দ্রুত তৈরি হয়ে নিলাম। শ্বশুরের দেওয়া দামি ঘড়ির হাতে বেঁধে একদম পরিপাটি হয়ে অফিসে ছুটলাম। উদ্দেশ্য উদ্দেশ্য একটাই, সময়ের সামনে নিজেকে একজন পারফেক্ট স্মার্ট পুরুষ হিসেবে তুলে ধরা। অফিসে গিয়ে সুমাইয়ার সাথে খুব হেসে হেসে কথা বলতে লাগলাম। কাজের বাহানা ওই কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে লাগলাম। সুমাইয়া খুব সহজভাবে আমার সাথে মিশছিল। ও হয়তো ভাবছিল আমি একজন ভালো কলিগ আর হেল্পফুল বন্ধু, কিন্তু আমার মনের ভেতরে তখন অন্য সমীকরণ চলছিল। দুপুরে খাবারের সময় সুমাইয়া ওর টিফিন বক্স করলো। খুব সাধারণ স্নাইট এনেছিল। আমি নিজের টিফিন বক্সটা খুলে একটু ঢং করেই বললাম, আমার বউ তো রোজ রোজ এই একঘেয়ে খাবার বেঁধে দেয়, একদম রুচি হয় না। সুমাইয়া এসে বলল, কেন? ভাবি তো কষ্ট করে আপনার জন্য টিফিন বানিয়ে দেয়, খাওয়া উচিত। আমি নিঃশব্দে ফেলে বললাম, কি যে বলো সুমাইয়া, কিছু মানুষ থাকে না যাদের কোনো রুচি নাই, ঢং নাই, খালি দায়সারভাবে সংসার টেনে নিয়ে যায়। আমার জীবনটাও ঠিক তেমনই হয়ে গেছে। আমার এই করুণ সুরা শুনে সুমাইয়া একটু মায়া চোখে আমার দিকে তাকালো। ঠিক এই সুযোগটাই আমি চাইছিলাম। রূপসী এই মেয়েটার সহানুভূতি আদায় করে ওর হৃদয়ে একটু একটু করে জায়গা করে নেওয়াটাই এখন আমার আসল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। বাসায় ফিরে যে স্ত্রী আমার সেবা করে যাচ্ছে, তার বাপের টাকায় আমি আজকে এই ভালো চাকরি আর দামি গাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি, তাকে অপমান করে অবহেলা করে একপাশে সরিয়ে রেখে আমি নতুন স্বপ্নের পেছনে ছুটতে শুরু করলাম। অফিসের দিনগুলো এখন আমার একদম অন্যরকম কাটছে। সুমাইয়ার সাথে প্রতিদিন কথা বলতে বলতে মাত্র কয়েকদিনের মধ্যে আমাদের মধ্যে বেশ চমৎকার একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলো। কাজের ফাঁকে ফাঁকে চা খাওয়া, গল্প করা, এমনকি ছুটির পর একসাথে নিচে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলা, এসব আমাদের প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। পরের দিন বিকেলে অফিস শেষ করে যখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, তখন সুমাইয়া আমার ডেস্কে এসে দাঁড়ালো। ওর হাতে লাল ফিতা দিয়ে পেঁচানো সুন্দর একটা ছোট্ট গিফট বক্স। ও খুব মিষ্টি একটি হাসি দিয়ে বক্সটা আমার দিকেই বাড়িয়ে দিয়ে বলল, শাহেদ, আমাদের এই নতুন বন্ধুত্বের একটা উপহার বলতে পারবেন। আমি অবাক হয়ে উপহারটি নিয়ে নিলাম। কভারটা খুলতেই দেখি ভেতরে খুব নামি এক ব্র্যান্ডের পুরুষের পারফিউম। শিশিটার হাতে নিয়েই সুমাইয়া বলল, কাল থেকে কিন্তু এটা মেখেই অফিসে আসবেন।
আমার পছন্দ করা সুবাস। উপহারটা পকেটে পুরে বাসায় ফেরার পথে আমার মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করতে শুরু লাগলো। মনের ভেতর শয়তানিও বারবার উকি দিতে বলতে লাগলো, সুমাইয়া নিশ্চিত আমাকে পছন্দ করে। একটা ডিভোর্সি মেয়ে এমনকি এমনি এমনি কোনো পুরুষকে এত দামি উপহার দেয় না। ও নিশ্চয় আমার দিকে আকৃষ্ট হচ্ছে। আর সুমাইয়ার মন একেবারে জিতে নিতে হলে আমাকেও ওকে একটা বড় কিছু উপহার দিতে হবে। আমাকে প্রমাণ করতে হবে যে আমি সাধারণ কোনো পুরুষ নয়, টাকা পয়সা কোনো অভাব আমার নেই। কিন্তু বাসায় ফিরতে পকেট চেক করতেই আমার সব উপহারের কিছু একটা ভার পড়লো। মাসের শেষের দিকে পকেটে হাতে গোনা মাত্র কয়েকটা টাকা অবশিষ্ট আছে। এ এই সামান্য টাকা দিয়ে সুমাইয়ার মতো রূপসী আর আধুনিক মেয়েকে মানান এমন কোনো উপহার দেওয়া কেনা অসম্ভব। কি টাকা জোগাড় করা যায় তাই নিয়ে খুব যখন চিন্তায় মাথায় হচ্ছিল, ঠিক তখনই আমার রোকেয়ার কথা মনে পড়ল। রোকেয়া বাবার প্রতি যখনই আমাদের বাসায় আসেন জামাই হিসেবে আমাদের তো উপহার দেনই, সেই সাথে রোকেয়ার হাতেও মোটা অঙ্কের টাকা গুঁজে দিয়ে যান। এত বছর ধরে রোকেয়া সেই টাকাগুলো অলক্ষে জমিয়ে রেখেছেন, যা আমি খুব ভালো করে জানি। আমি আর এক মুহূর্তে দেরি না করে ড্রেসিং রুমে ডাইনিং রুমে বসলাম। রোকেয়া তখন রান্নাঘরে কাজ শেষ করে বাচ্চাদের কাপড় গোছাচ্ছিল। আমি গলার স্বরটা একদম নিচু করে মুখে সংকেত আর লজ্জার ভাব ফুটিয়ে তুলে ওর ডাক দিলাম, রোকেয়া একটু শুনে যাও তো। রোকেয়া হাতে কাজ পেলে আমার সামনে এসে দাঁড়ালো। ওর একটু অবাক চোখে তাকালো, কারণ আমি সচরাচর এত নরম গলা ওর সাথে কথা বলি না। আমি মাথা নিচু করে একটু ইতস্ত করে নাটক করে বললাম, আসলে কিভাবে যে কথাটা তোমাকে বলি, মানে মাসে তো শেষ সময়, অফিসে হঠাৎ একটা জরুরি দরকার পড়ে গেছে, কিন্তু আমার হাতে একদম টাকা নেই। খুব বিপদে পড়ে গেছি। কথাটা শোনা মাত্রই রোকেয়া চেহারাটা যেন এক চিলেতে স্বস্তির হাসি ফুটে উঠল। ও এক মুহূর্তে চিন্তা না করে খুব স্বাভাবিক গলায় বলল, হা, তোমার কাছে টাকা নেই, এত সংকোচ করার কি আছে? আর এই কথাটা বলতে তোমাকে দ্বিধা করতে হবে কেন? আমরা তো একই সংসারের মানুষ। তুমি একটু বসো, আমি ব্যবস্থা করছি। রোকেয়া দ্রুত ভেতরে ঘরে চলে গেল। একটু পর আলমারি খুলে নিজের সুতি শাড়ির ভাঁজ থেকে একতারা নোট বের করে এনে আমার হাতে দিল। টাকাগুলো গুনতেই দেখি পুরো 15,000 টাকা। টাকাটা আমার হাতে দিয়েও মৃদু হেসে বলল, এই টাকাটা বাবাই আমাকে দিয়েছিলেন। আমার তো তেমন কোনো কাজে লাগে না, ঘরে রাখা ছিল। এই মাসে 15,000 টাকা তো তেমন এক কাজটা আপাতত চলবে। তোমার চোখ মুখ দুটি খুশিতে চকচক করে উঠল। মুখে অবশ্য সেই ভাবটা প্রকাশ পেতে দিলাম না। আমি দায়সারা একটা হাসি দিয়ে বললাম, হবে না আবার? খুব হবে। তুমি সত্যি আজকে আমায় খুব বড় একটা উপকার করে রোকেয়া। রোকেয়া আর কিছু বলল না, শুধু একটা শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি মনে মনে তখন সুমাইয়ার হাসি মুখটা কল্পনায় ভাসিয়ে নিয়ে নাস্তা শেষ করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সুমাইয়ার দেওয়া সেই পারফিউমের গায়ে মেখে একদম রাজার হালে অফিসে রওনা হলাম। রোকেয়ার দেওয়া টাকাগুলো আমার পকেটে যেন এক ধরনের অদ্ভুত অহংকার তৈরি করছিল। অফিসে গিয়ে সুমাইয়ার ডেস্কে গিয়ে দাঁড়ালাম। পারফিউমের সুবাস পেয়ে সুমাইয়ার মুখ তুলে হেসে বলল, বাহ, সুবাসটা তো আপনাকে দারুণ মানিয়েছে শাহেদ সাহেব। আমি একটু হেসে নিচু গলায় বললাম, ধন্যবাদ। আচ্ছা সুমাইয়া, আজ বিকেলে অফিস শেষ করে কি আমার সাথে একটু শপিং এ যেতে পারবে? মানে তোমার পছন্দের খুব ভালো, তাই ভাবলাম আমার একটা ছোট শপিং এ তোমার সাহায্য নেই। সুমাইয়া এক মুহূর্তে ভাবলো না, একদম চটপটে ভঙ্গিতে রাজি হয়ে গেল। আরো আরে, অফকোর্স, কেন যাব না? চলুন আজ একসাথেই শপিং করব। বিকেলে 4টা অফিস ছুটি হতেই আমি আর সুমাইয়া শহরের সবচেয়ে বড় এক দামি শপিং মলগুলো একটিকে গিয়ে ঢুকলাম। জাঁকজমকপূর্ণ আলো আর আধুনিক আবহাওয়ায় সুমাইয়াকে একদম সেই রাজপ্রাসাদের বিন্যতির মতো লাগছিল। আমরা একটা নামি শাড়ি শোরুমে ঢুকলাম। আমার সোসার সেলসম্যান ডেকে বলল, আপনাদের শোরুমে সবচেয়ে সুন্দর কাটালেক শাড়িটা দেখাও তো। সেলসম্যান একে একে অনেকগুলো জাঁকজমক কালো শাড়ি মেনে ধরলো। সুমাইয়া মুগ্ধ চোখে শাড়িগুলো দেখছিল। ও একটা নীল গাঢ় রঙের সিল্কের শাড়ির উপর হাত রেখে বলল, উফ শাহিদ সাহেব, এই শাড়িটা দেখেছেন? কি দারুণ ডিজাইন! যে কোনো নারীর সৌন্দর্য এক ধাক্কায় হাজার গুণ বাড়িয়ে দিতে ব্যাপারটা। আমি আর দ্বিতীয় ভাবলাম না। পকেট থেকে রোকেয়া জমিয়ে রাখা সেই টাকাটা বান্ডিল বের করে ক্যাশ কাউন্টে এগিয়ে গেলাম। শাড়িটার দাম পড়লো 12,000 টাকা। পুরো 12,000 টাকা গুনে দিয়ে শাড়িটা সুন্দর করে প্যাকেটে মুড়িয়ে সুমাইয়ার হাতে তুলে দিয়ে বললাম, এটা তোমার জন্য সুমাইয়া। আমার তরফ থেকে তোমার একটা সুন্দর বন্ধুত্ব, একটা ছোট্ট প্রতিদান। সুমাইয়া এতটা চমকে গেল যে কয়েক সেকেন্ড ওর মুখ দিয়ে কোনো কথা বের হলো না। ও যে আমার কাছ থেকে এত দামি উপহার আশা করেনি, তা ওর চোখ মুখ দুটো বোঝাই যাচ্ছিল। ও উপহারের প্যাকেটটা বুঝিয়ে ধরে অত্যন্ত আনন্দে হেসে বলল, তারপর সবাইকে অবাক করে দিয়ে একদম খোলামেলাভাবে আমার একটা দুহাত হাতে জড়িয়ে নিজের গায়ের সাথে চেপে ধরলো। মিষ্টি গলায় বলল, মাই গড শাহেদ, ইউ আর সো সুইট। আমি সত্যি ভাবতে পারিনি আপনি আমাকে এত দামি একটা প্রেজেন্ট দেবেন। থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়ার কোমল হাতের ছোঁয়ায় আর গায়ের সুবাসে আমার যেন মাথায় ঝিলমিল করে উঠল। শপিং মল থেকে যখন সুমাইয়া হাত ধরে হেঁটে বাইরে বের হচ্ছিলাম, তখন চারপাশের সাধারণ মানুষগুলোর দিকে
তাকিয়ে আমার বুকের ভেতরে এক অদ্ভুত তৃপ্তি হচ্ছিল। অহংকারে আমার বুকটা ফুটে উঠছিল। মনে মনে ভাবতে লাগলাম, পুরুষ মানুষের জীবনে তো একেই বলে, এই তো আসল মর্যাদা। এমন একটা রূপসী নারীর পাশে থাকতে যে কোনো পুরুষের মাথায় সমাজে উঁচু হয়ে যায়। রোকেয়ার মতো একটা ধাবড়া রূপহীন মেয়েকে ঘরে বন্দি করে রেখে পুরো জীবনটাই পচে যাওয়ার কোনো মানে হয় না। রোকেয়া বাপের টাকায় নিজের পকেট গরম করে, আর সেই টাকায় সুমাইয়ার মতো পরীর মতো মেয়েকে খুশি করে আমি যেন এক নতুন জীবনের স্বাদ পেতে শুরু করেছি। আমার মনে হচ্ছিল এতদিন পর হয়তো আমার আসল ঠিকানা খুঁজে পেয়েছি। কিন্তু বাসায় ফিরে যখন দরজায় সিটকেনি খুললাম, দেখি রোকেয়া ঘরের ছেলেকে কোলে নিয়ে অন্ধকারে এক কোণে বসে আছে। ওর সেই শান্ত মলিন চেহারাটা দেখা মাত্রই শপিং মলের সেই সমস্ত রঙিন স্বপ্নে এক মুহূর্তে থমকে গেল। রোকেয়া আমার দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, খাবার রেডি করেছি, খেয়ে নেবেন। আমার একটা শব্দ করে পকেটে থাকা গল্প অন্ধর উপর আঘাত চলবে।